স্টেজের আলোয় যার গানে হাজারো হৃদয়ে প্রেমের জোয়ার আসে, আচ্ছা সেই গায়ক কি নিজেই প্রেমে অবিশ্বাসী হতে পারে, নাকি তার গলার প্রতিটি সুরে লুকিয়ে থাকে কারো জন্য এক অস্পৃশ্য অপেক্ষা? আজ আমরা আঁকব ভালোবাসার এক মায়াবী জলছবি। আমাদের আজকের নিবেদন তনিমা সাহার লেখা নীল ক্যানভাস। প্রস্তুত হয়ে যান অনুভূতির এই গভীরতায় ডুব দিতে, কারণ রাতের গল্প মানেই মন ভালো করা গল্প। রাশি যেখানে, রাশি রাশি ঝামেলাও সেখানে, তাই না রাশি? শ্রীপলির কথায় রাশির ঠোঁট উল্টে বলল, শেষমেশ তুইও এমনভাবে বললি শ্রী। আমার সাজুগুজু করতে একটু না হয় সময় লেগেছে, তারপর ট্যাক্সি না পাওয়াটা তো আর আমার দোষে নয় বল। তাছাড়া তোরা সবাই জানিস আমি নীলের গানের ডাই হার্ড ফ্যান। সে নীল আমাদের এলাকায় পারফর্ম করতে আসছে। এতদিন তাকে শুধু স্বপ্নে দেখেছি, এবার তাকে বাস্তবে দেখব, তাই আর কি একটু কিন্তু তাই বলে তুই আমাকে এভাবে শোনাতে পারলি? এই না তুই আমার কুট্টিবেলার বন্ধু? এটাই তো চরম অসুবিধার কারণ। কারণ এই যে তুই এরকম একটা টেডি বিয়ার মার্কা মুখ করে রেখেছিস, তাতেই তো আর তোর উপর রাখতে গিয়েও রাখতে পারি না। সেটাও কি আমার দোষে বল? সে না হয় হলো, কিন্তু এখন ভেতরে কি করে যাব সেটা ভাব। এই পাষণ্ড গার্ড তো সন্ধ্যার মতো গেট আগলে রেখেছে রে। नो दुश्चिंता, जब राशि की मासी है तो काहे की चिंता। ও হ্যাঁ, রিমা মিমি তো এখানকার কোঅর্ডিনেটর। ঠিক, দাঁড়া মিমিকে একটা কল করছি। রাশি, জ্যোতিকা, শ্রীপল্লী তিনজনেই খুব ভালো বন্ধু। শ্রীপল্লী একজন দক্ষিণ ভারতীয় হলেও তার জন্ম এই শহর কলকাতাতেই হয়েছে। শ্রীপল্লীর বাবা মিস্টার রঙ্গনাথন টেক্সটাইলে ব্যবসা করেন, আর জ্যোতিকার বাবা হলেন শহরের একটা নামী রেস্টুরেন্টের মালিক। এরা তিনজনই সিটি মেমোরিয়াল কনভেন্ট গার্লস স্কুলে একসাথে পড়তো। সেই ক্লাস 1 থেকে তাদের বন্ধুত্ব। রাশি তার রিমা মিমিকে কল করতেই তিনি বাইরে এসে গার্ডকে বলে ওদের তিনজনকে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গেলেন। প্রোগ্রাম তখনও শুরু হয়নি। গ্রিন রুমে বসে নীল গিটারটার টিউনিংটা ঠিক করে নিচ্ছিল। এমন সময় তার প্রোগ্রাম ম্যানেজার সুবর্ণ এসে বলে, নীল, সব রেডি আছে, তুই চলে আয়। নীল গিটারটা হাত থেকে রেখে সুবর্ণকে বলে, সুবর্ণ, তুই যা বলতে চাইছিলি বলে ফেল। তোকে তো আমি আজ থেকে চিনি না, 5 বছরের বেশি হয়ে গেল। সেই দিল্লির কর্নেল রোডের সাইডে ওই দ্য সাইডওয়ে নামে যেই ক্যাফেটায় বসে জিঙ্গেল বানাতাম, তখন থেকেই তোকে চিনি। তোর যখন পেটের ভেতরে কোনো কথা এরকম ফটফট করে ফুটতে থাকে, তখন মুখ দিয়ে এই একই কথা বারবার বের হয়। বিগত 15 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 6 বার তুই সব রেডি আছে এই কথাটা বলেছিস। এবার বলতো কোন কথাটা তোর পেটে আটকে আছে অথচ মুখে আসছে না? আসলে কথাটা আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছি। তোকে যতদূর চিনি, তুই প্রেম ভালোবাসা ইত্যাদিতে বিশ্বাসী নোস। এদিকে ভালোবাসার গান গাওয়ার জন্যই তোর এত নাম ডাক। जो दिखता है वो हर वक्त होता नहीं है मेरे दोस्त। মানুষ এই গানের গলাটাকে চেনে, ভালোবাসে, কিন্তু মানুষ তো আর আমাকে চেনে না। বিষয়টা আর একটু স্পষ্ট করে বলি। সিনেমাতে আমরা যেসব চরিত্র দেখতে পাই, তারা কিন্তু সেখানে অভিনয় করে। ওই চরিত্রগুলো কিন্তু সেই অভিনেতাদের আসল চরিত্র হয় না। ঠিক তেমনই আমি স্টেজে গিয়ে অভিনয় করি। স্টেজের নীল আর বাস্তবের নীল কিন্তু সমান নয়। স্টেজের নীল সেখানে অভিনয় করে, দর্শকদের বিশ্বাস করায় যে সে ভালোবাসায় বিশ্বাসী। কিন্তু এই নীল কিন্তু ভালোবাসা নামে কোনো বিষয়ে বিন্দুমাত্র বিশ্বাসী নয়। ভালোবাসা বলে এই পৃথিবীতে কিছু হতেই পারে না, কিছু নেই, থাকতে পারে না। যা আছে তা হলো মোহ, আর সেই মোহ একবার কেটে গেলেই এই তথাকথিত ভালোবাসাটাও
ফুরুত হয়ে যাবে। वक्त वक्त की बात है दोस्त। एक वक्त ऐसा भी आएगा जब तू खुद आके मुझे बताएगा कि यू आर इन लव। ভাই, ভালোবাসা কখনো বলে কই আসে না। একটা সপাট নিয়ম মাফিক চলা জীবনেও ভালোবাসার আলতো আঁচড় উত্তাল ঝড় তুলে দেয়। সেই ঝড় যে নিমেষেই কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তা কেউ জানে না। ঝড় শেষে বোঝা যায় যে জীবনে ঠিক এটারই অভাব ছিল। ভালোবাসা যে প্ল্যান করে হয় না, আর তাছাড়া সবার জীবনে ভালোবাসা আসেও না। যাদের জীবনে ভালোবাসা থাকে তারা সত্যিই ভাগ্যবান। বেশিরভাগ মানুষ তো ভালোবাসার নামে কম্প্রোমাইজ জীবনযাপন করে, কিন্তু ভালোবাসাতে যে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। যেখানে কম্প্রোমাইজ থাকে সেখানে ভালোবাসা থাকে না। বুঝলাম। তবে আমি যে ভালো না বেশে ভালোবাসার গান গাই, তোর এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আমি একেবারেই প্রেম বিরোধী নই, বরং আমি ভালোবাসাকে ভীষণভাবে ভালোবাসি। তবে ওই সঠিক মানুষটার সন্ধান এখনো পাইনি। আসলে এই মোহ দিয়ে যে আবেগ তৈরি হয় তা একটু ঝোড়ো হাওয়াতেই মিলিয়ে যায়। আমি চাই না কোনো মোহে জড়াতে, কিন্তু আমি চাই যে ভালোবাসা যেন আমাকে জড়িয়ে থাকুক আজীবন, আমরণ। বুঝলি? বুঝতে পারিসনি তো? থাক, আর বোঝার চেষ্টা করার দরকার নেই। নে চল, ওদিকে দর্শকরা নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে। নীলের স্টেজে আসতেই গোটা অডিটোরিয়াম জুড়ে একটা উল্লাস চিৎকার ভেসে উঠল। রাশি একদম সামনের সিটে বসেছিল। তার রিমা মিমি আগেই সব বন্দোবস্ত করে রেখেছিলেন যে। নীল এসে মাইকের সামনে দাঁড়ায়, ফিঙ্গার ক্লিপটা আঙুলে পরে নিয়ে গিটারটা কাঁধে নিয়ে একটা ছোট্ট শ্বাস টেনে মুখে হাসি ফুটিয়ে তার চিরাচরিত ঢঙে বলে ওঠে, নমস্কার বন্ধুরা, ভালো আছো তো সবাই? আজকের সন্ধ্যা সমর্পিত হোক শুধুমাত্র ভালোবাসার নামে। তোমরা এই ভালোবাসার তরিতে সফর করতে চাও? আর ইউ রেডি? গোটা অডিটোরিয়ামে সমস্বরে শুধু একটাই আওয়াজ শোনা গেল, নীল। নীল তার গিটারে হাত রাখল, তারপর চোখ বন্ধ করে গাইতে শুরু করল। তোমার ওই চোখের তারায় বারে বারে আমি হারাই, আমার ওই বুকের মাঝে আজ জুড়ে তোমারই শ্বাস। ও তোমার চোখের তারায় বারে বারে আমি হারাই, আমার ওই বুকের মাঝে আজও জুড়ে তোমার নিঃশ্বাস। ফুটপাতের একদিকে রাশি দাঁড়িয়ে আছে, তার মেজাজটা আজ একটু খিঁচে আছে। আসলে মেজাজটা খিঁচে থাকারই কথা। রাশির জীবনের অ্যান্টেনা মানে পথ প্রদর্শক হলো তার দাদা সত্যজিৎ। এবার অ্যান্টেনা যদি বিগড়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই মুড টেলিকাস্ট তো খিঁচেই যাবে। আসলে সকালে ব্রেকফাস্ট টেবিলে ভাই বোনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। রাশি বেরোনো ছিল আজ, তো তাড়াহুড়োতে সে তৈরি হচ্ছিল। হঠাৎ পেছন থেকে সত্যজিৎ বলে, দেখে হাঁটাহাঁটি করিস, কিন্তু টুক করে পড়ে টরে গেলে লোকে আবার খোঁড়া কন্যা বলবে। রাশি রেগে মেগে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই রূপালী এসে গোটা ব্যাপারটা সামলে নেয়। বছর চারেক আগে এক দূরপাল্লার ট্রেন দুর্ঘটনায় সত্যজিৎ এবং রাশির বাবা তপব্রতবাবু মারা যান। সেই সময় রাশি ক্লাস 12 পরীক্ষা দিচ্ছিল, আর সত্যজিতের ছিল ফাইনাল ইয়ার পরীক্ষা কলেজে। মা নীরা দেবী ক্যান্সারে আক্রান্ত হয়ে আগেই মারা গিয়েছিলেন। তপব্রতবাবু এই সংসারটাকে ধরে রেখেছিলেন, কিন্তু তিনিও অকালে মারা গেলে দুই ভাই বোন যেন সত্যিকারে অনাথ হয়ে গেল। সেই সময় নীরা দেবীর সহোদরা রিমা মিমি এই দুই ভাই বোনকে যদি আগলে না রাখত তাহলে হয়তো এরা একেবারেই ভেঙে পড়ত। ফুটপাতের একপাশে রাশি বুকটা গোমরা করে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই রুটে অটো পেতে একটু দেরি হয়।
আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই হাতে একটু সময় নিয়েই বের হয় সে। সেই জন্যই সকালে একটু তাড়াতাড়ি উঠে সব কাজ গোছাচ্ছিল। সত্যজিৎ এখন একটি উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার। বোনের দেখাশোনা আর নিজের কেরিয়ার দাঁড় করানোয় বিয়েটাই আর করা হয়নি তার। অবশ্য রূপালী মানে সত্যজিতের মনের মানুষের তাতে কোনো আপত্তিও নেই। এই বিয়ে করা, বাচ্চা নেওয়া, শুধু এই করেই আর সংসারটা করা হয় না। একজন আরেকজনকে আমারও আগলে রাখা, তার প্রতিটা পতন উত্থানে সমান সঙ্গ দেওয়া, নিঃশব্দে তার প্রতিটা পদক্ষেপের সাক্ষী হওয়া, এটাই তো সংসার করা। আর যদি সন্তানেই সংসারের পূর্ণতা আসে, তাহলে রাশিয়া তো রয়েছে। সেই কত ছোট থেকে আমি রাশিকে দেখে আসছি। হ্যাঁ, কাকিমা মারা যাওয়ার পর থেকে আমার আর রাশির মধ্যে সখ্যতা বেড়েছে অনেকটাই। আর আমিও তো রূপালী থেকে কখন যে ওর রূপু দিদি হয়ে উঠলাম। এই যে হৃদ্যতা, তাতে কি কোনো বাৎসল্য নেই? আমাদের দুজনের কি শুধু সখ্যতা? তার মধ্যে কি মাতৃত্ববোধ নেই? রাশির জন্য কি আমার উৎকণ্ঠা হয় না? তুমি, রাশি, আমি, এই তিনজন কি একটা সংসার নয়? সিঁদুরে ওই লাল রঙের মোহর না পড়লে কি বিয়ে হয় না? বলো, এই সংসারে থাকতে গেলে আমার কোনো সামাজিক বিধি পালনের প্রয়োজনীয়তা নেই। সত্যি বলতে, আমি এই সংসারেরই একজন, আর তুমি আমার সব, আমার গোটা পৃথিবী, আমার ঈশ্বর। আর রাশি আমার সন্তান, সেই অধিকারই তো আমি থাকবো তোমার সাথে। রূপালীর মুখে এই কথাটা শুনে সত্যজিৎ বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ঠিক কি বলবে। একটা উচ্চ মাধ্যমিক স্কুলে হেডমাস্টার, যার দাপটে স্টুডেন্ট থেকে টিচার থর থর করে কাঁপে, সেই মানুষটা এই মেয়েটার সামনে কোনো কথাই বলতে পারে না। রাশি সকালে কাজের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনের এই কাণ্ড দেখে যাচ্ছিল। এদিকে তার দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আরও দেরি হলে অটো লাইন তো দূর, অটোটাই পাওয়া যাবে না। তারপর ওই অখাদ্য বাসে চেপে যেতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আজ আর বেরোনোই হবে না। তাই খানিকটা গলা খাকানি দিয়েই রাশি বলে উঠল, যদি আপনাদিগের কথোপকথন সম্পূর্ণ হইয়া গিয়া থাকে, তাহলে এই অবলা মানবীটি কি ভোজন প্রাপ্ত হইতে পারে? ওরে বাবা, সকাল সকালে তো শুদ্ধ ভাষা বেরোচ্ছে। কি ব্যাপার, আজও কি নীল? আরে আরে রূপতি, কি যে করো! হাটের মাঝে হাঁড়ি ভাঙাটা কি খুব প্রয়োজন? দাঁড়া, এখনো তো ভাঙা শুরু করিনি। সেদিন অডিটোরিয়ামে কি হয়েছিল আমাকে কিন্তু রিয়া, মিমি সবটাই বলেছে। আরে কি করছো রূপতি? দাদাকে জানাইনি ওটা। টিউশন পড়ার নাম করে গিয়েছিলাম। তুমি তো জানোই, দাদার আবার এইসব একদম পছন্দ না। ওই হয় স্কুলের খাতা দেখবে, নয় বই পড়বে। আর এইসব থেকে যদি সময় পায় তখন তোমাকে দেয়। তাই এই মতো অবস্থায় রিয়া মিমি সাহায্য নেওয়া ছাড়ার কোনো গতি ছিল না। ঠিক আছে, তবে ওটা কিন্তু আমার বর। আমার সামনে আমার বরের বদনাম কিন্তু একদম করবি না। ওরে বাবা, সত্যি ভয় পেলাম। কিন্তু বর্তমানে ফুটপাতের ওপর কাঠফাটা রোদে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে মোটেও তার আনন্দ হচ্ছে না, বরং এক রাশ বিরক্তি বারে বারে এসে ঝাপটা দিচ্ছে তার চোখে মুখে। মোবাইলটা এর মধ্যেই বার তিনেক বেজে উঠেছে। দুবার জ্যোতিকা ফোন করেছে, আরেকবার শ্রীপল্লী ফোন করেছে। ইচ্ছে করেই রাশি ফোনগুলো ধরেনি, কারণ ধরলেই যে ঝাড় খাবে। মাথা ঝুঁকিয়ে রাশি মনে মনে কথাগুলো ভেবে যাচ্ছে আর মুখ বিকৃতি করে যাচ্ছে। ঠিক এমন সময় একটা সাদা ইনোভা এসে রাশির সামনে দাঁড়ায়। বেখেয়ালে নিজের মনে মনে রোষ দেখানোর জন্য রাশি গাড়িটা লক্ষ্যই করেনি। হঠাৎ সেই ইনোভাটা তার সামনে দাঁড়াতেই রাশি চমকে উঠে দু কদম পিছিয়ে যায়। পরক্ষণেই গাড়ির কাঁচের ওপার থেকে পরিচিত মুখটা দেখে হেসে ওঠে। আরে আন্না, কবে এলে তুমি? শ্রী তো কিছু বলেনি আমায়। ওরে, স্ত্রী নিজেই বা কোথায় জানতো? আন্নার পেছন থেকে টুক করে মুখটা বার করে শ্রীপল্লী কথাটা বলে। আন্না অর্থাৎ শ্রীপল্লী দাদা হাসতে হাসতে বলে, গাড়িতে উঠে আয় রাশি, বাকি কোথা গাড়িতে না হয় বলিস। যা রোদ বাইরে।
জ্যোতি আসেনি? জ্যোতি ছাড়া তোদের দুজনের জীবনে জ্যোতি কি করে জ্বলবে রে? হ্যাঁ, পেছনের সিট থেকে জ্যোতিকার গলা পেয়ে রাশি ঘাড় ঘুরিয়ে দেখে বলে, এ কি রে, তুই আবার কখন কায়াহীন ছায়ার মতো এসে বসে পড়েছিস? শুরু থেকেই ছিলাম, তুই তো দেখতে পাসনি, আর পারবি বা কি করে? ওই রকম গ্লাসকিন চশমা পরে তো খোদ চশমা বাদরও ভুলভাল দেখবে। আসলে জ্যোতিকা যে খুব একটা ভুল বলেছে তা নয়, রাশির দূরের দৃষ্টিটা একটু কমজোর, তাই বাড়ির বাইরে এলে সে চশমা পরে। এবার সেই চশমাটা হলো চেঞ্জিং গ্লাস। চশমার কাছে রোদ পড়লেই সেটা সানগ্লাসের মতো হয়। এবার চশমা পরা অবস্থায় ছায়ায় ঢুকলে প্রথম কয়েক মিনিট রাশি কিছুই দেখতে পারে না। ওদিকে আন্না মানে কার্তিকেয়ান বন্ধুদের মধ্যে এই খুনসুটি দেখে এসে কুটিকুটি হয়ে যাচ্ছে। তারপর একটু গলাটা ঝেড়ে বলে, আচ্ছা আচ্ছা, এবার সবাই শোনো, আমরা এখান থেকে সোজা যাব ওয়াটার লুলু পার্কে, তারপর কন্যা যুবককে ব্রেকফাস্ট, তারপর যাব সিনেমা দেখতে, আর সেখান থেকে বেরিয়ে মাছরাঙাতে লাঞ্চ, তারপর ফেরার পথে বুক ফেয়ার দর্শন। এই হলো আপাতত আজকের প্ল্যান। কার্তিকানের পুরো দিনের প্রোগ্রাম শুনে ওরা তিন বন্ধু আনন্দে হুল্লোড় করে উঠল। কার্তিকেয়ান চাকরি সূত্রে বাইরে থাকে, 6 মাসে একবার আসে, দিন কয়েক কাটিয়ে আবার ফিরে যায়। এই কদিন সে পরিবারের সকলের সাথে একটু আনন্দ করে। শ্রীপল্লীর মতো রাশি আর জ্যোতিকাকেও কার্তিকেয়ান নিজের বোনের চোখেই দেখে। সারাদিন খুব মজা করে সন্ধ্যার কিছু পরে তারা চারজন বইমেলায় ঢোকে। তখন সেখানের পরিবেশ বেশ জমজমাট। বইমেলার ভেতরে তখন একটা গান বাজছে। তিনজন বন্ধুই গল্প করতে করতে যাচ্ছিল, হঠাৎ গানের কলিটা একটু শুনেই রাশি গুনগুনিয়ে ওঠে। আমাদের রাশি গান টানো করে বুঝি? আর না, ওটা নীলের গাওয়া গান, আর নীলের গাওয়া যে কোনো গানই হচ্ছে রাশির কণ্ঠস্থ। কদিন আগেই ছুটি কাটিয়ে আন্না ফিরে গেছে কাজের জায়গায়। এদিকে রাশিদেরও কলেজ শুরু হয়ে গেছে। ছুটির পর কলেজ খুলতে পড়াশোনার বিশাল চাপ পড়েছে, কারণ আর কয়েকদিন বাদেই সেমিস্টার শুরু হবে। পরপর 3টে ক্লাস করার পর রাশি ক্যান্টিনে গেল কিছু খেতে। সকালের ওইটুকু খাবার ক্লাসের চাপে কোন কালেই হজম হয়ে গেছে। কিন্তু ক্যান্টিনে এসে রাশি দেখে যে সেখানে এখন একটু জটলা পেকে আছে। কিছু একটা নিয়ে বেশ উচ্ছ্বসিত এরা। কলেজের ছেলেমেয়েগুলো একটু আজবই, সামান্য কিছু হলে এরা এমন পাগলারে ভাব করে। রাশি তাদের পাশ কাটিয়ে কোনার দিকের একটা টেবিলে নিজের ব্যাগটা রাখে। নিজের জন্য 4 চিকেন স্যান্ডউইচ আনতে গেল। 2 হাতে 2টো প্লেট স্যান্ডউইচ আর 1 কাপ চা কোনো মতে সামাল দিয়ে নিয়ে আসে। যেই না টেবিলের উপর রেখে সে বসতে যাবে চেয়ারে, ঠিক সেই সময় রাশি দেখতে পায় একটা তার বয়সী ছেলে তারই টেবিলের নিচে মুখ গুজে বসে আছে। রাশি হঠাৎ এমন কিছু দেখে আঁতকে উঠে বলে, এই, কে আপনি? আমার টেবিলে তোলে এইভাবে ঢুকে গুজে বসে আছেন কেন? চুরি টুরি করার মতলব নাকি? ছেলেটা কোনো কথা না বলে রাশিকে হাত নাড়িয়ে বোঝায় যে একটু আস্তে কথা বলতে। ছেলেটার এহেন ব্যবহার দেখে রাশি আরো বিরক্ত হয়ে বলে, একে তো জায়গা চুরি, তার উপরে সিনা চুরি। বলি এই মশাই, মানে কেটে পড়ুন দেখিনি, আর আমাকে আমার স্যান্ডউইচটা শেষ করতে দিন, নইলে আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে। তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? সকাল থেকে নিজেকে বাঁচিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আর 1 ঘন্টা পর কলেজের অফিসটাও বন্ধ হয়ে যাবে। তখন আর অ্যাডমিশনের ফর্মটাও তুলতে পারবো না। মানে এই একটা বছর আবার গেল। ও ভগবান, উফ, আর ভাল লাগে না। রাশি ছেলেটার দিকে তাকিয়ে পুরো হতভম্ব হয়ে গেছে। সে রৌদ্রোজ্জ্বল দিনের আলোতে নিজের চশমা ছাড়া খোলা 2 চোখে যা কি দেখতে পাচ্ছে, তাকে শুধু একাকী নিরাশায় সবার অগোচরেই রাশি দেখতে পায়। রাশি উত্তেজিত হয়ে একটু জোরেই বলে ওঠে, নীল! তোমার মাথার ভেতরে কি গ্রে ম্যাটারটা কোথাও ছুটিতে গেছে? আমি এদিকে সকাল থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছি, আর ইনি সেখানে ঢেঁড়া পিটিয়ে আমার নাম জারি করছেন। ওরে মা, একটু চুপ থাক। রাশি মাথাটা নাড়িয়ে চেয়ারে বসে পড়ে। চেয়ারটা এমনভাবে টেনে নেয় যে ঠিক টেবিলের সামনে কেউ এসে না দাঁড়ালে
নীলকে দেখতে পাবে না। রাশি একটু চাপা স্বরেই বলে, সারাদিন কি লুকিয়ে বেড়াচ্ছেন, নাকি পেটেও কিছু পড়েছে? কারণ এখন বাজে দুপুর 3টে, আর কলেজের অফিস খোলে সকাল 10টায়। নতুন অ্যাডমিশনের জন্য সকালেই আসতে হয়। টেবিলের নিচে বসা নীলের কাঁচু মাঝু মুখটা দেখে রাশির ভীষণ মায়া হয়। সে একটা চিকেন স্যান্ডউইচ আর চাটা তাকে খেতে দেয়, নিজেও একটা চিকেন স্যান্ডউইচ খেয়ে নেয়। এরপর পিঠের ব্যাগ থেকে একটা গোলাপি স্কার্ফ বার করে নীলের হাতে ধরিয়ে বলে, এটাকে ফেস মাস্কের মতো করে পরে নাও। গোলাপি রঙের স্কার্ফ? আর ইউ সিরিয়াস? ইটস সো গার্লি। গার্লের কাছে যে বয়স জিনিস থাকবে, এটা আশা করাটা একটু বাড়াবাড়ি নয় কি? নীল স্কার্ফটাকে ভালো করে মুখে জড়িয়ে নেয়। এবার সাবধানে বেরিয়ে আসুন, কোনো দিকে না তাকিয়ে আমার পেছন পেছন চুপি সারে চলে আসুন। ক্যান্টিনের পেছনের দিকে জেরক্স সেন্টার। সেখানে পরিস্থিতি সবসময় উদ্ভ্রান্তকর থাকে। ছাত্রছাত্রীরা যেন সবসময় বিভ্রান্তিতে থাকে। রাশি বোঝে না ওদের জীবনে কত রাশি রাশি কি প্রবলেম রয়েছে, যে তাদের চেহারায় সবসময় একটা কোশ্চেন মার্ক হয়ে থাকে। যখনই সে পেছনে শর্টকাট রাস্তাটা ধরে অফিসের দিকে ফি জমা দিতে যায়, তখনই জেরক্স সেন্টারের অবস্থাটা ঠিক এমনই থাকে। আজকেও তার অন্যথা হয়নি। রাশি জানতো এই রাস্তাটাই সবচেয়ে সুরক্ষিত। ক্যান্টিনের থেকে বেরিয়ে কলেজের অফিসে গিয়ে রাশি একটা অ্যাডমিশন ফর্ম তুলে নিয়ে নীলের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নিন ফর্ম, তাড়াতাড়ি ফিল আপ করে দিন, তারপর আমি গিয়ে জমা দিয়ে আসব। ওদিকে একটু ভিড় আছে, তাই আপনার অসুবিধা হবে। এই, আমাকে কি 50 বছরের বুড়ো বলে মনে হচ্ছে? তখন থেকে কি আপনি আপনি করে যাচ্ছ? নীল হয়তো গলাটা একটু চড়িয়ে ফেলেছিল। ওদিকে অফিসের সামনে ভিড় করে দাঁড়ানো ছেলে মেয়েদের দলের কেউ কেউ নীলের দিকে তাকাতেই রাশি চট করে তার ওড়নাটা দিয়ে নীলের মুখটা ঢেকে দেয়। তারপর চাপা গলায় বলে, এমইটি স্টলে চলুন, ওখানে এখন ফাঁকা থাকবে। যাব, কিন্তু তার আগে বলো, তুমি আমাকে হঠাৎ এত সাহায্য করছো কেন বলো তো? এমনি। নীল কিছু বলতে পারে না। ওই চোখ জোড়াতে কি যেন একটা আছে। নীল একটা শুকনো ঢোক গেলে বলল, চলো, কোথায় যেতে হবে বললে যে? চলুন। বাড়ি ফিরে গিয়ে জ্যোতিকা এবং শ্রীপল্লীকে কনফারেন্স কল করে রাশি কলেজের সবটা বলল। নীলের ওই হতভম্ব মুখটার কথা রাশির মনে পড়তেই সে খিলখিলিয়ে হেসে উঠল। জ্যোতিকা হাসতে হাসতে বলল, বাবা, তুই তো দেখছি সত্যি ধনী মেয়ে। দুদিন পরের কথা। ক্লাসে ঢুকতে আজ একটু দেরি হয়ে গেছে রাশি। প্রফেসর অবন্তিকা ইতিমধ্যেই ক্লাসে ঢুকে গেছেন। তাই দরজার কাছে গিয়ে রাশি থমকে যায়। এই মাঝবয়সী রাগী প্রফেসরকে ভয় পায় না এমন স্টুডেন্টদের বুকের পাটা তো অন্তত এই কলেজে কারণ নেই। রাশিকে দাঁড়িয়ে পড়তে দেখেই প্রফেসর অবন্তিকা খিড়কিয়ে উঠে বলে, কি হলোটা কি? দাঁড়িয়ে পড়লে কেন? তোমার ক্লাসে ভেতরে ঢোকার জন্য কি চন্দনের ফোঁটা দিয়ে কার্পেট বিছিয়ে দেব? 5 মিনিট লেট করে যখন ক্লাসে এসেইছো, তখন দয়া করে আমার অমূল্য সময় আর নষ্ট করো না। ক্লাসে ঢুকে আমাকে উদ্ধার করো। রাশি মাথাটা নিচু করে সবটা শুনছিল। একবার মিটিমিটি চোখে ক্লাসের ভেতরে সবাইকে দেখে নিল। কিছু স্টুডেন্ট ছাড়া বাকিরাও মুখ চেপে হাসছিল। মুখ চেপে হাসা স্টুডেন্টগুলোর দিকে নজর ঘোরাতেই একজনের মুখের ওপর রাশির দৃষ্টিটা আটকে গেল। রাশিকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রফেসর অবন্তিকা আবার খেকিয়ে উঠে বললেন, কি হলো? এখনো জড়ো হয়ে দাঁড়িয়ে না থেকে যাও, নিজের জায়গায় গিয়ে বসো। নীল রাশির ক্লাসমেট ছিল। রাশিকে প্রফেসরের কাছে বকা খেতে দেখে অন্যান্যদের সাথে নীলও মুখ টেপে হাসছিল। নীলকে পাশ কাটিয়ে পেছনের বেঞ্চে বসার সময় রাশির সাথে নীলের চোখাচোখি হয়। রাশির 2 চোখ ভরা জল দেখে নীলের হাসিটা বন্ধ হয়ে গেল। রাশির করুণ মুখটা দেখে নীলের ভীষণ কষ্ট হয়। মনে মনে সে নিজেকে ধিক্কার জানায়। এরপর প্রায় সপ্তাহখানেক কেটে যায়। এই কদিন রাশি কলেজে আসেনি। নীলের ভেতরটা কেমন যেন একটু কু গাইছিল। নীল এখন কলেজে স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারে। তার কারণটা অবশ্য প্রিন্সিপাল স্যার। তিনি একদিন প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ওপেন ইয়ার মিটিং রেখেছিলেন। সবাই চলে এলে প্রিন্সিপাল স্যার বললেন,
গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই হয়তো অবাক হয়েছে যে আজ হঠাৎ এমনভাবে মিটিং কেন ডাকা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকলে তো আমি নোটিশ টাঙিয়ে দিই। আজকের এই মিটিং এর কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে অ্যাক্টর সিঙ্গার নীল চ্যাটার্জি আমাদের বিবেকানন্দ কলেজে পড়তে এসেছেন। এবার সে কিন্তু এখানে কোনো সেলিব্রিটি নয়, তোমাদের মতোই একজন সাধারণ স্টুডেন্ট। তাই নীল যেখানেই গেল সেখানে একটা জটলা পাকিয়ে নিলে বা যখন তখন তাকে উত্তপ্ত করা, এসব করা কিন্তু চলবে না। কারণ আলটিমেটলি গিয়ে এটা প্রথমে নীলের সুরক্ষা এবং পরে কলেজের নিয়মানুবর্তিতার প্রশ্ন টানবে, যেটা আমি এই কলেজের প্রিন্সিপাল হয়ে কোনোভাবেই মেনে নেব না। এখন নীল কিছু কথা তোমাদের বলতে চায়। হাই বন্ধুরা, আমি নীল। আমার প্রফেশন তো তোমরা বোধহয় সবাই জানো। আমি একজন অভিনেতা এবং গায়ক হিসেবেও তোমাদের অফুরান ভালোবাসা আর সাপোর্ট পেয়েছি। আমি চাই যে এই ক্ষেত্রেও যেন তোমরা আমাকে সাপোর্ট করো। বিগত 2 বছর ধরে আমি আমার মাস্টার্সটা শেষ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সময় সুযোগ হচ্ছে না। এবার হয়েছে জানো। এবার তোমরা তো জানোই যে এখন যদি আমি প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড না করি তাহলে সমস্যা হবে। সেখানে যদি আমি কলেজে ঢুকলেই হট্টগোল হয়, বাকি স্টুডেন্টদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাহলে সেটা নিশ্চয়ই মানে কি বলবো, অভিপ্রেত নয়। সেটাই কলেজের স্টুডেন্ট হিসেবে আমারও ভালো লাগবে না। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ যে নিজের পড়াশোনাটা শেষ করতে চায়। তোমাদের এই বন্ধুকে একটু সাহায্য করবে না? কি করবে তো? 8 দিন হয়ে গেল রাশি কলেজে আসছে না। নীল এবার একটু দুশ্চিন্তায় পড়ে যায়। একদিন ক্যান্টিনে জ্যোতিকাকে দেখে নীল এগিয়ে গিয়ে বলে, তুমি তো জ্যোতিকা, রাইট? রাশির প্রিয় বন্ধুর একজন, বেস্ট ফ্রেন্ড। রাশির তো রাশি রাশি বন্ধু, তার মধ্যে আমি যে রাশির প্রিয় বন্ধু সেটা তোমাকে কে বলল? মানে না, মানে রাশিকে তো তোমাদের সাথেই দেখেছি, মানে তাই আর কি। এই এই 1 মিনিট, তোমাদের বলতে কাকে বোঝাচ্ছ? হ্যাঁ, নীল এবার সত্যিই চমকে গেছে। তার কাঁচুমাচু মার্কা মুখ দেখে জ্যোতিকা হো হো করে হেসে উঠল। জ্যোতিকা হেসে উঠেছে দেখে নীল অবাক হয়ে গোল গোল চোখে তার দিকে তাকায়। হাসতে হাসতে জ্যোতিকা তখন বলে, আরে বাবা, মজা করছি। তুমি না সেলিব্রিটি মানুষ, এত সহজে ভয় পেলে হয়? অবশ্য এইটুকু না, তুমি পাওয়ার যোগ্য। তোমার জন্যই তো রাশি 5-6 দিন ধরে জ্বরে ভুগছে। আমার জন্য রাশির জ্বর হয়েছে? আসলে তুমি যে সম্পূর্ণ দায়ী। তাও মেয়েটার মাথায় কিছু তার কাটা আছে। মানে মেয়েটা শুধু দেখতে শুনতেই বড় হয়েছে, কিন্তু মনটা এখনো 13-14তেই আটকে আছে। এখনো অভিমানটা ঠিক নাকের ডগায়। কাছের মানুষ যদি অজান্তেও দুঃখ দেয় তাহলে সে সেটা মনে লাগিয়ে নেবে, আর তারপরে সিচুয়েশনটা হলো তার ধুম জ্বর আসবেই এবং পুরো 10 দিনের ধাক্কা। নীলের নিজের ওপর খুব রাগ হয়। সে মাথাটা নিচু করে নেয়। জ্যোতিকা সেটা দেখে বলে, আসলে নীল, রাশি বাইরে যতই ছটপটে হোক না কেন, ভেতরে ভেতরে কিন্তু তার মনটা ফুলের চেয়েও নরম। সে যেমন চট করে কাউকে কষ্ট দিতে পারে না, তেমনই অজান্তে যদি কেউ তাকে কষ্ট দেয় সেটা সে নিতেও পারে না। তাছাড়া রাশি তোমাকে ভীষণ পছন্দ করে, তাই তো সেদিন হয়তো তোমার মজা করে হাসাহাসি করাটাকে সে মেনে নিতে পারেনি। সে শখেই হয়তো। রাশির বাড়ি কোথায়? মানে আমাকে কি তার বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে? অটোটা 4/13 বিশপ স্ট্রিটে থামতেই সেটা থেকে বেরিয়ে আসে জেনজির হার্টথ্রব নীল চ্যাটার্জি। ভাড়া মিটিয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা দোকানে নীল জিজ্ঞেস করে, আচ্ছা, সত্যজিৎ চ্যাটার্জির বাড়িটা কোন দিকে পড়বে দাদা? নীল দোকানদারের নির্দেশ করা পথ ধরেই এগিয়ে গিয়ে সত্যজিৎ বাবুর বাড়ির সামনেই উপস্থিত হয়।
সুদৃশ্য সদরের বাইরে লাগানো কলিং বেলটা টিপতেই খানিক পরে একজন মহিলা এসে দরজাটা খুলে দেয়। কাকে চাই? আগে এটা কি সত্যজিৎ চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? নমস্কার, আমার নাম নীলাকাশ চ্যাটার্জি। সবাই আমাকে নীল বলেই চেনে। আমি আসলে রাশির ক্লাসমেট। রাশি তো অনেকদিন ক্লাসে আসেনি, তাই খোঁজ নিতে এলাম। ও, তুমি রাশির বন্ধু? তা আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো। দরজাটা খুলে মহিলা একপাশে সরে গিয়ে নীলকে ভেতরে আসতে দেয়। নীল ভেতরে চলে গেলে মহিলা সদর দরজাটা বন্ধ করে দিয়ে বলেন, রাশির খুব জ্বর ছিল, আজ একটু ভালো আছে। ওই যে ওই ডান দিকে ঘুরেই স্টাডি রুম, ওখানে রাশিকে পাবে। তুমি যাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা বলো তো, কি খাবে তুমি? হে মা, না না, আমি কিছু খাবো না। তাহলে চা কফি কিছু? তাহলে চা। মহিলা চলে গেলে নীল সোজা গিয়ে ডান দিকে ঘুরে স্টাডি রুমে ঢুকে দেখে রাশি স্টাডি রুমের খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার সামনে টেবিলে খোলা রয়েছে একটা কোলাজ বুক। নীল ধীরে ধীরে এগিয়ে এসে দেখে যে ওই কোলাজ বুকের সব জায়গায় শুধু তার ছবি লাগানো, বিভিন্ন শো, ফটোশ্যুট, আরও কত ছবি, আর্টিকেল। নীল কোলাজ বুকটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে উল্টাতে বলে, আমার ওপর রিসার্চটা দেখছি তাহলে ভালোই হয়েছে। তাই কোলাজের বুকটার নাম কি? নীলের ইতিহাস নাকি নীলের ক্যানভাস? রাশি অন্যমনস্ক হয়ে নীলের কথাই ভাবছিল। হঠাৎ নীলের কণ্ঠ শুনে তার দিকে তাকাতেই কেমন যেন হতভম্ব হয়ে যায়। তারপর হঠাৎই রাশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। সে দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। রাশিকে ওরকমভাবে কাঁদতে দেখে নীলের বুকের ভেতরটাও কেমন যেন খালি হয়ে যায়। সে সমস্ত দ্বিধা ছেড়ে ছুটে এসে রাশিকে দু হাতে জড়িয়ে ধরে বলে, রাশি, প্লিজ কেঁদো না। আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই এম সরি। প্লিজ কেঁদো না। তোমার চোখের জলটা জানি না কেন আমি সহ্য করতে পারছি না। প্লিজ কেঁদো না। রাশি এতক্ষণ হাত গুটিয়ে রাখলেও সেও এখন দু হাতে নীলকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব মজা, তুমি বাজে। তুমি সেদিন কেন আমার ওপর অমন করে হাসলে? সবাই হাসছিল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি কেন হেসেছ? তুমি জানো, সেদিন কলেজে আসার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তো ক্লাসে পৌঁছতে লেট হয়েছিল। নীলের মনে পড়ল সেদিন ক্লাসে ঢোকার সময় রাশি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। অ্যাক্সিডেন্ট? তুমি ঠিক আছো তো? এখন ঠিক আছি, কিন্তু সেদিন ছিলাম না। তারপর তুমি আমার দিকে তাকিয়ে হাসছিলে, একবারও জিজ্ঞেস করোনি যে কেন আমার সেদিন কলেজে আসতে দেরি হয়েছিল। বন্ধু ভাবতে না আমাকে? বন্ধুর কষ্টে বুঝি এমন করে হাসতে হয়? বন্ধু তো, সে তো এখনো তোমাকে বন্ধু ভাবি। আর ভাবি বলেই তো এই কদিন ধরে তোমার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। তাই তো আজ জ্যোতিকার থেকে সবটা জেনে খুঁজতে খুঁজতে তোমার বাড়ি এসে গেছি, তোমাকে একটিবার দেখার জন্য। কচু, যদি বন্ধু ভাবতে তাহলে বুঝতে পারতে যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কই, বলনি তো কখনো। রাশির হঠাৎ সম্বিত ফিরে আসে। আবেগের বশে সে ভুলেই গিয়েছিল যে নিজের অজান্তেই সে নীলকে এতক্ষণ জড়িয়ে ধরে বসেছিল। লজ্জায় রাশির মুখটা পুরো লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি নীলের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু নীল রাশিকে আরও জোরে নিজের সাথে জড়িয়ে ধরে, একেবারে মিশিয়ে নেয়। তারপর রাশির কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, কোথায় যাচ্ছ? একদম ছটফট করবে না। লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ দাঁড়িয়ে থাকো। এ কদিন আমাকে খুব জ্বালিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। তোমার কি মনে হয় রাশি, ভালো কি তুমি শুধু একাই বাঁচতে পারো? আমি বুঝি ভাসি না? আমি যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, তবু ট্রাই করছি।
লাভ ইউ আ লট রাশি। ঠিক এমন সময় গলা খাঁকড়ির আওয়াজ শুনে তারা দুজনেই একে অপরকে ছেড়ে দিয়ে একটু তফাতে গিয়ে দাঁড়ায়। নীল দেখে সেই মহিলাটি তাদের দিকে হা করে দাঁড়িয়ে আছে। রাশি আমতা আমতা করেই বলে, ইয়ে মানে রূপতি, আমি তোমাকে সবটা বলতাম। থাক, আর চেষ্টাও করিস না। এতদিন ভালো করে খাওয়া দাওয়াও করিসনি, শুধু হাপুস নয়নে কেঁদে গেছিস, আর ঘুমের মধ্যে খালি নীল নীল বলে বিড়বিড়িয়েছিস। আমি তো সেই জন্যই নীল নাম শুনে তাকে স্টাডি রুমে পাঠিয়ে দিলাম। যাকে যাক, চল এবার একটু খেয়ে নিবি। তোর জন্য স্পাগেটি উইথ চিকেন বলস বানিয়েছি, চল খেয়ে নিবি চল। আর এই যে নীলোৎপল নীলাকাশ, তুমিও চলো। উফ, একদিনে তোরা দুজনে মিলে আমার চোখে একবারে তারা দেখিয়ে দিয়েছিস। কিন্তু রূপতি, আমি তো আর একটাও এক্সকিউজ নয়, চলো খাবে চলো, তারপরে সব কথা হবে। ভালোবাসা মানেই হয়তো একে অপরের চোখের জল মোছানো আর আগলে রাখার এক অদ্ভুত প্রতিশ্রুতি। নীল আর রাশির এই ক্যানভাস আজ পূর্ণতা পেল রূপালী স্নেহের আর বন্ধুত্বের উষ্ণতায়। আজ আমাদের গল্প পাঠে ছিল নিগম, রাশি পম্পা, নীল রনিত, রূপালী ও অবন্তিকা বর্ণালী, সত্যজিৎ ও প্রিন্সিপাল সম্রাট, সূত্রধার আন্না ও সুবর্ণে আমি অচ্যুতা, জ্যোতিকা উর্মিতা, শ্রী প্রত্যুষা, সাউন্ড ডিজাইন সূর্য, পরিচালনায় টিম রাতের গল্প। তো কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আর আপনারাও যদি আমাদের চ্যানেলে গল্প পাঠাতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরের গল্পতে। ভালো থাকবেন, শুভরাত্রি।